আসসালামু আলাইকুম। মিজান আইটি প্রো চ্যানেলে সবাইকে স্বাগতম। সম্মানিত সুধী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল কর্মচারীকে তাদের সম্পদের বিবরণী দাখিল করতে হবে। একজন সরকারি কর্মচারীর তার নিজের নামে, তার পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে অর্জিত সম্পদের বিবরণী উল্লেখ করতে হবে এবং সেটা 30শে জুন 2024-এর আলোকে, অর্থাৎ 2023-24 অর্থবছরের আলোকে 30শে জুন 2024 তারিখের ভিত্তিতে আপনাকে সম্পদ বিবরণী দাখিল করতে হবে। তো চলুন, সম্পদ বিবরণী নিয়ে অনেকের মনেই বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হচ্ছে যে আমি এই সম্পদ বিবরণী ফর্মটি কিভাবে পূরণ করব। তো আপনাদের সুবিধার জন্য আমি একটি ওয়ার্ড ফাইল তৈরি করেছি। আপনারা এই ওয়ার্ড ফাইলটি ডাউনলোড করে মোবাইলের মাধ্যমেও আপনারা এটি পূরণ করে প্রিন্ট করে জমা দিতে পারবেন। ওয়ার্ড ফাইলটি আমার ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন, কিভাবে আমরা এই সম্পদ বিবরণী ফর্মটি পূরণ করব। এই সম্পদ বিবরণী ফর্মটি সম্পর্কে কিছু আলোচনা করব যাতে আপনাদের এই ফর্ম পূরণটি সহজতর হয়। সরকারি কর্মচারী সম্পদ বিবরণী ছকটিকে আমি 4টি অংশে বিভক্ত করেছি। প্রথম অংশে আছে সরকারি কর্মচারীর ব্যক্তিগত পরিচিতি। দ্বিতীয় অংশে আছে সরকারি কর্মচারীর স্থাবর সম্পদ, তারপরে আছে অস্থাবর সম্পদ, এরপরে আছে দায়। তো প্রথমে আমরা প্রথম অংশ নিয়ে আলোচনা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সরকারি কর্মচারীর সম্পদ বিবরণী 30শে জুন 2024 সালের আলোকে এই ফর্মটা পূরণ করতে হবে। তো প্রথমে আছে কর্মচারীর নাম, পরিচিতি নম্বর, পদবি, ক্যাডার যদি থাকে, বর্তমান কর্মস্থল, চাকরিতে যোগদানের তারিখ, যোগদানকালে পদবি, স্থায়ী ঠিকানা, এনআইডি নম্বর, জন্ম তারিখ, টিআইএন, বেতন স্কেল, মূল বেতন, মোবাইল নম্বর, ইমেল এবং বর্তমান ঠিকানা। এরপরই আছে পরিবারের সদস্যদের বিবরণ, স্ত্রী, স্বামী, সন্তান, এদের বিবরণ তুলে ধরতে হবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন তাদের নাম লিখতে হবে, তাদের পরিচিতি যে কোনো একটি প্রমাণক এখানে দিতে হবে, এনআইডি, জন্ম নিবন্ধন। এরপরে দ্বিতীয় যে অংশটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সরকারি কর্মচারী নিজ ও পরিবারের সদস্যদের নামে দেশে ও বিদেশে অর্জিত সকল স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য উল্লেখ করবেন। প্রথমে আছে স্থাবর সম্পদ, অর্থাৎ একজন সরকারি কর্মচারীর স্থাবর কী কী সম্পদ আছে এখানে তা উল্লেখ করতে হবে। যেমন সম্পদের বিবরণীটা সম্পদের বিবরণ জেনে দেখতে পারবেন আপনার জমি সংক্রান্ত, কৃষি জমি, অকৃষি জমি, ইমারত, এরপরে আসছে বসত বাড়ি, ফ্ল্যাট, খামার, বাগান বাড়ি এবং অন্যান্য স্থাপনা যদি থাকে। দ্বিতীয় কলামে যেটা উল্লেখ করতে হবে, আপনার এই যে স্থাবর সম্পদ, এই সম্পদের অবস্থান কোথায়, জেলা, উপজেলা, থানা, মৌজা, খতিয়ান, দাগ নং, হোল্ডিং নং, অথবা বিদেশে থাকলে বিদেশে তথ্য উল্লেখ করতে হবে। এরপরে আসছে পরিমাণ, শতাংশ বা বর্গফুটে লিখতে হবে। এরপরে আসছে অর্জনের ধরন, সেটা আপনি এই যে সম্পদটা অর্জন করেছেন কিসের আলোকে, উত্তরাধিকার সূত্রে, ক্রয় সূত্রে, দান সূত্রে নাকি অন্যান্য সূত্রে, অর্থাৎ যেভাবে আপনি অর্জন করে থাকেন এখানে উল্লেখ করতে হবে। এরপর হচ্ছে যার নামে অর্জিত, অর্থাৎ আপনার এই যে স্থাবর সম্পদ আছে সেই সম্পদটা আপনার নিজের নামে কিনা বা স্ত্রী বা স্বামীর নামে কিনা বা সন্তানের নামে কিনা, এখানে যার নামে আছে সেটা উল্লেখ করতে হবে। অর্জনের তারিখ ও অর্জন মূল্য, অর্থাৎ আপনার এই যে সম্পদটা আপনি অর্জন করলেন, অর্থাৎ আপনার নামে যে স্থাবর সম্পদটা আছে সেটা কত তারিখে অর্জন করছেন এবং এটার সম্ভাব্য একটা মূল্য এখানে উল্লেখ করতে হবে। আর মূল কথা হচ্ছে যদি আপনি ক্রয় করে থাকেন তাহলে অবশ্যই আপনার অর্থের উৎস এখানে উল্লেখ করতে হবে। এই হচ্ছে আমাদের স্থাবর সম্পদ। এরপরে আসছে অস্থাবর সম্পদ। এখানে আমাদের যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে আপনাদের যে সম্পদ, কী কী সম্পদ থাকে আপনাদের সেটা একটু আমরা দেখি। যেমন অলঙ্কারাদি, স্টকস,
শেয়ার, ডিবেঞ্চার বা বন্ড, সিকিউরিটিজ, সঞ্চয়পত্র, প্রাইজ বন্ড, সঞ্চয় স্কিম, বীমা, নগদ বা ব্যাংকে গচ্ছিত অর্থ বা ঋণ প্রদানকৃত অর্থ। এখানে বিষয়টা হচ্ছে যদি আপনার অর্থ কাউকে ঋণ দিয়ে থাকেন এখানে সেটা উল্লেখ করতে হবে। এফডিআর বা ডিপিএস, জিপিএফ বা সিপিএফ এখানে উল্লেখ করতে হবে। আর জিপিএফ সংক্রান্ত আপনাদের বর্তমান যে স্থিতি কত আছে সেটা জানার জন্য আমার একটি ভিডিও আছে, জিপিএফ অ্যাকাউন্ট সম্পর্কে জানুন। এই আমার একটি ভিডিও আছে, সেটা ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন। এরপরে মোটরযান সংক্রান্ত তথ্য দিতে হবে, ইলেকট্রনিক্স জিনিসপত্র হবে। এরপরে আসছে আসবাবপত্র, আগ্নেয়াস্ত্র। আপনার যদি আগ্নেয়াস্ত্র থাকে সেটা উল্লেখ করতে হবে। এছাড়া অন্য কোনো যদি অস্থাবর সম্পদ থাকে এখানে সেটা উল্লেখ করতে হবে। এখন আমরা আসছি কলাম সম্পর্কে একটু বুঝে নেব। যার নামে অর্জিত, অর্থাৎ আপনার অস্থাবর সম্পদ কার নামে অর্জিত আছে, নিজের নামে, পরিবারের স্বামী, স্ত্রী বা সন্তানের নামে অথবা যৌথ মালিকানা থাকলে সেখানে উল্লেখ করতে হবে। এরপরে আসছে আপনার অংশ গ, দায়। সরকারি কর্মচারী নিজ ও পরিবারের সদস্যদের নামে সকল দায় এর তথ্য উল্লেখ করবে, অর্থাৎ আপনি ঋণগ্রস্ত থাকলে এখানে সে সম্পর্কিত তথ্য উল্লেখ করতে হবে। তো এখানে কলামগুলো একটু দেখলে বুঝতে পারবেন। যার নামে ঋণ গৃহীত হয়েছে, নিজের নামে, স্ত্রী বা স্বামী বা সন্তান। এখন আপনি কার কাছ থেকে ঋণ নিয়েছেন সেটা উল্লেখ করবেন, ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের নাম। এরপরে আসছে ঋণের ধরন, অর্থাৎ আপনি যে ঋণ কেন করেছেন, গৃহ নির্মাণের জন্য বা ইলেকট্রনিক সামগ্রী কেনার জন্য বা মোটরযান কেনার জন্য বা অন্যান্য কাজে কিনেছেন সেটা উল্লেখ করতে হবে। এরপরে আসছে ঋণ গ্রহণের তারিখ, আপনি কত তারিখে ঋণ গ্রহণ করেছেন। এরপর আসছে ঋণের পরিমাণ, আপনি মোট কত টাকা ঋণ নিয়েছেন সেটা এখানে উল্লেখ করতে হবে। এরপরে 7 নং কলামে যেটা আছে অপরিশোধিত ঋণের পরিমাণ, অর্থাৎ আপনি যত টাকা ঋণ করেছেন এর মধ্যে কত টাকা ঋণ পরিশোধ বাকি আছে এখানে উল্লেখ করতে হবে। সর্বশেষে দিতে হবে আপনাকে একটি প্রত্যয়নপত্র, সেটা কি, উল্লিখিত সম্পদ বিবরণী আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য, এ কথাটি উল্লেখ করতে হবে। এরপরেই আপনার স্বাক্ষর, তারিখ, নাম ও পদবি ব্যবহার করতে হবে। অল্প সময়ের মধ্যে আপনাদেরকে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণীর বিভিন্ন তথ্যগুলো কীভাবে লিখতে হবে সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করলাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।